ইমোশন দিয়ে চলে না। জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা, আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিক ভাবে দিতে হবে, আইনগত ভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নাই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। তা আমরা সেভাবে যাই। আমি বিরোধী দলের মাননীয় বিরোধী দলে না থাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি, কখন সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করতে পারবো এবং জুলাই জাতীয় সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি যে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি, কিন্তু জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। সেটাও আমরা ডিবেট করি, আলোচনা করি, আমরা কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করি এবং সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করি। সেই বিল আমরা সমঝোতার ভিত্তিতে মহান হাউসে গ্রহণ করি। তারপরে এই সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হবে এবং ইনশাআল্লাহ আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিক ভাবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখানে আপনি দেখেন ভাই, এখন বিতর্ক যদি আমরা নিজেরা করি, যেটা দিয়ে আমি শুরু করতেছিলাম, শুনি আবেগের কথা আসছে, তো ওই জন্যই কবিতার লাইনটা বললাম যে কবি ইকবাল এই কবিতাটা লিখছিলেন, দু চোখের কোণে অনুতাপের অশ্রু মুছে এগিয়ে যাব আমরা সকলে সামনের দিকে। আবার একটু বলি, দু চোখের কোণে অনুতাপের অশ্রু মুছে এগিয়ে যাব আগামীর পথে। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা এই মাত্র ক্লিপটা দেখছি, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সালাউদ্দিন সাহেব, সেটা আমি শুনি। তিনি বলছেন জুলাই অনুষদের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দুই, তিনি বলেছেন যে জুলাই সনদের বাইরে যদি অর্ডিন্যান্সের মাধ্যমে কিছু করা হয়, আমরা কার্যনির্বাহী যে কমিটি আছে সেখানে বসে আলাপ আলোচনা করে সেটাও আমরা সমাধান করতে পারবো বলে আশা রাখি। তৃতীয়টা বলছেন উনি যে এই বিষয়ে একটা হানা ভোটের বিষয়ে একটা আদালতে মামলা আছে এবং রিট করেছে, রুল আছে। আদালতের চেয়ে কখনো সংসদ ছোট নয়, সংসদই হলো আইন প্রণয়নের সর্বোচ্চ ফোরাম। তারপরও আইন বিভাগকে শ্রদ্ধা জানাতে হয়, কন্ট্রাডিক্টরি করা যাবে না, হয়তোবা সমঝোতার মাধ্যমে সেই বিষয়টাও আমরা সমাধান করতে পারবো। তাহলে এখন কি বিতর্ক আছে এবার বলেন, আপনি প্রশ্ন করেন, তারপর আমি উত্তর দিই। আমি একটা প্রশ্ন করতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, আমার প্রশ্ন হলো জাস্ট ডিবেট, আপনাদের সাথে জ্ঞান অর্জনের জন্য। আপনি বললেন আদালতে গেছে, আদালতের দোহাই দিয়ে আপনারা এটা বলছেন। এখন যদি কেউ আদালতে যায় যে এই সরকার অবৈধ, এই সরকার সংবিধানে নাই, কোনো জায়গায় নাই, আমরা আদালতে গেলাম, এটা ক্যান্সেল, আবার ইলেকশন হবে, তখন তাহলে আমরা আদালত করবো না সংসদ করব? আমরা মানুষের ইমোশনকে মূল্যায়ন করব, শহীদের রক্তের মূল্যায়ন করব, নাকি ওই যে শেখ হাসিনা আদালত দিয়ে 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 সব করতো সেই পথেই তো যাচ্ছেন? এটা আদালত দেখিয়ে দিচ্ছেন, আপনিও করলেন, ওনারাও বললেন। ভবিষ্যতে হয়তো আদালতেই ফাইট হবে, আদালতে হয়তো হবে না, হবে মাঠে। তো আমি অনুরোধ করব বিরোধী দল যেন মাঠে না নামতে পারে সেই রাজনীতিটা করে, তারা যেন সুযোগ না পায় রাস্তায় নামার জন্য, জনগণ যেন আর রাস্তায় না নামে, সেটা করেন। আদালত দেখাইলে তো আমরা আরেকটা গ্রুপ আদালতে যাবে, তখন কি করবেন? ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে রবি ভাইয়ের কাছে, যদি উত্তর দেন। সেটা হলো, ভাই তো উত্তর প্রশ্ন করলেন, সাথে ব্যাখ্যাও দিলেন, ধন্যবাদ ভাই। এখন কথাটা হলো, তিনি বললেন আইন প্রণয়নের সর্বোচ্চ ফোরাম হলো জাতীয় সংসদ। উনি বলেছেন যে
আদালত আইন প্রণয়ন করতে পারে না। তারা হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আইন বিভাগ এবং সংসদের মধ্যে যেন কোন রকম কন্ট্রাডিক্টরি সৃষ্টি না হয়, সেটা আলোচনা এবং আলোচনার মাধ্যমে নিষ্পত্তি না করা। ভাই সরি ওটা তো ওনারটা কথা বলছেন। আমি যে প্রশ্ন করলাম যে আমরা আরেকটা পক্ষ যদি আদালতে যায় তাহলে মানুষ সবাই আদালতের দিকে তাকিয়ে থাকবেন, আন্দোলন এইটা নিয়ে কথা বলেন। আরে ভাই, আদালতের প্রশ্নটা তো এটাই, যদি সংসদ নিয়ে বা গণভোট নিয়ে বা ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে যত কিছু নিয়ে আদালতে যাক, সে কথাটার অর্থটা তো একটাই দাঁড়ায়নি। উনি বলল যে সর্বোচ্চ ফোরাম হলো আইন প্রণয়নের জন্য জাতীয় সংসদ। তবে যদি আদালত থেকে কোনো দিক নির্দেশনা দেয়, সেটা আলোচনার বিষয়, হয়তো সমঝোতার ভিত্তিতে সমাধান করতে হবে, কারণ কন্ট্রাডিক্টরি করাটা ঠিক নয়। একথা তো উনি বলছেন। যে কোনো বিষয় আইন প্রণয়নের ক্ষমতা, আবারও আমি সংবিধান থেকে বলি, আপনার দেখেন আইন প্রণয়নের একমাত্র ক্ষমতা দেওয়া আছে সংবিধানে জাতীয় সংসদকে, কোনো কোর্টকে দেওয়া হয়নি, আদালতকে দেওয়া হয়নি। সেহেতু আমরা যদি এই জায়গায় স্থির থাকি, তাহলে আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে গিয়েছেন। ধন্যবাদ আফসার ভাই, বলেন। না, আমার প্রশ্নটা খুব সিম্পল প্রশ্ন, একটা সাধারণ নাগরিক হিসাবে, যে বিএনপি যদি সরকারে না থেকে বিরোধী দলে থাকতো তাহলে কি সে এই স্ট্যান্ডে থাকতো কিনা? তার যদি দুই তৃতীয়াংশ এটা যদি তার কাছে না থাকতো তাহলে কি বিএনপি এই স্ট্যান্ডে থাকতো কিনা? তো যেমন এই নির্বাচনের আগে তো দেশের সাধারণ মানুষের একটা স্পেকুলেশন ছিল যে এই যে সংবিধান সংস্কার অথবা এই যে জুলাই সনদ বিষয়টা কি, বিষয়টাই হলো এইখানে একটা দেশের সরকার, আগে আমাদের দেশের বর্তমান সংবিধান অনুযায়ী একটা শাসন ব্যবস্থাটাই এরকম যে সরকারকে স্বৈরাচার হতে সাহায্যকারী সব এলিমেন্ট গুলা রয়েছে। সেখানে মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে একটা সরকার যদি স্বৈরাচার হইতে চায়, না চাইলেও তাকে স্বৈরাচার বানায় ছাড়বে। আমাদের সংবিধানটা অনেকটা এরকম। তো এই জুলাই সনদ যেটা সাইন হয়েছে, সেইখানে এই বিষয়ে অনেকগুলা চেক ছিল যাতে একটা সরকার পূর্বের মতো করে স্বৈরাচার না হয়ে যেতে পারে। প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য থাকবে, সরকারের অনেক জবাবদিহিতা থাকবে, বিচার বিভাগ, প্রশাসন, আপনার সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন, তো এগুলা সব স্বাধীন থাকবে। তো এরকম তো এখন এইগুলা তো সব আমরা কোনোভাবেই তো সেই আগের সিস্টেমে ফেরত যেতে চাচ্ছি না। তো আমি যে প্রশ্নটা এই জন্যই করলাম যে জনগণের তো আকাঙ্ক্ষা আছে যে সরকার নতুন করে যেন স্বৈরাচার না হয়, এবং এই জন্যই গণভোটটা যেন পাশ করে নেয়। একই সাথে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, যেটা হলো কি, যে আমি আমার জীবন দশায় আমাদের দেশে দেখি নাই, আমি পৃথিবীর বিভিন্ন দেশে গণভোট যেটা হয়েছে বিভিন্ন ইস্যুতে, গণভোটে একটা বিষয় পাশ করে গেছে, সেটাতে আমি সেখানেই ফুল স্টপ দেখেছি। সেই বিষয়টা নিয়ে আবার সংসদে আলোচনা, আবার আদালত, আবার নতুন করে, আমি পৃথিবীর কোনো দেশে এটা দেখি নাই। তো আমরা এখানে আবার সেটা কেন করছি? এই হলো আমার কথা। ধন্যবাদ শাহিন ভাই। যেহেতু আপনি বলছেন যে সংবিধান বিষয়ে কথাটা, আচ্ছা, এখানে আরেকটা বিষয় রবি ভাই বলতে চাই, সেটা হলো, রবি ভাই আপনি কিন্তু আমাদের কাছে অনেক রেসপেক্টেড, মানে আমরা আপনাকে আসলে মানে আমরা খুব সম্মান করি, এই হিসাবেই বলছি যে, এবং আপনাকে হ্যাঁ ওই সম্মান থেকেই বলছি, মানে সম্মান করতেই হবে। না, সরকারি দলেও তো অনেক ধরনের মানুষ আছে, বাট রবি ভাইয়ের ওনার একটা ক্লাস আছে, ডিগ্রি আছে, আমি ওই সম্মান রেখে বলছি। হ্যাঁ, না শাহিন ভাই, একটু আপনারা ডিস্টার্ব করতেছে। ওই আফসার সাহেবের মিসেস আমার বোন, তো এই জন্য সে সারা জীবন আমার সেলিউট করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ উনি আর্মির জেনারেল, কিন্তু বহুত জেনারেল ওনাকে মেনশে সেলিউট করে। তো আমি তো ওনার বউয়ের বড় ভাই, তা আমার সেলিউট করা ওনার দায়িত্ব এবং কর্তব্য। ধন্যবাদ, বলেন শাহিন। না, আমার প্রশ্ন যেগুলো আপনাকে বললাম, আপনি কাইন্ডলি ওই বিষয়গুলোতে একটু বলেন। ধন্যবাদ। দেখেন, আপনাদের সংবিধান নিয়ে প্রথম কথাটা বলছেন, সেটা একটু শাহিন ভাই আমি আপনাকে বলি, কাইন্ডলি একটু ধৈর্য সহকারে শুনবেন, আমি খুশি হব, বাধিত হব। সেটা হলো, দেখেন, আমি বলবো না কোনো এই সংবিধান বা অন্য কোনো কিছু লিখিত অনেক কিছু মেমোরেন্ডাম থাকে না আমাদের, এটা কিন্তু কোরআন এবং বাইবেল না।
সময়ের প্রয়োজনে আপনার একটা ব্যবসায়ী ফার্ম আছে, সেখানে মনে করেন আপনি একজন ডাইরেক্টর চেঞ্জ করেন, আপনি একটা রেজুলেশন করতেই পারেন, ডাইরেক্টর চেঞ্জ করতেই পারেন। সেহেতু আমাদের সংবিধানের শেষ কথাটা লেখা আছে, এই সংবিধান পরিবর্তন ও পরিমার্জন করা যাইবে। 1-2 হলো 1972 সালে যে সংবিধানটা প্রণীত হয়েছিল, সেই সংবিধানকে শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিতর্ক করেছে। দেখেন, এটার মধ্যে একটা সিম্পলি কথা আমি করে শুনাই। সংবিধান, এটা 72-এর সংবিধান, এটাতে লেখা আছে, দেখেন একেবারে সিম্পলি কথাগুলি লেখা আছে, সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা, সুবিচার নিশ্চিত হইবে। এখানে কোথাও, এটা শেখ মুজিব নিজে কিন্তু প্রণয়নের সময় উনি ওনার হাতে প্রণয়ন আছে। দেখেন, এই সংবিধানের কোথাও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কথা লেখা, 7 মাসের ভাষণ, স্বাধীনতার ভাষণ, এই কথা লেখা নেই এই সংবিধানে 72। সেখানে কি বলছে তারা, দেখেন, তারা আমরা এই গণপরিষদের সদস্যগণ 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখে আমরা এই সংবিধান রচনা ও লিপিবদ্ধ করিয়া সমবেত ভাবে গ্রহণ করিলাম। এখন বিতর্কটা কোথায় আছে? পঞ্চদশ সংশোধনীতে যায় আইন ভাই, দেখেন যে হাসিনা এসে তার বাবারে সে কি করলো, জাতির পিতা বানালো। 7 মার্চের ভাষণ রে সে স্বাধীনতার ভাষণ বানালো, এবং সে নিজে এবং অন্যান্য যারা আছে তার পরিবারের সদস্য সবাইকে আজীবন প্রটেক্টেড করা হবে, ভিভিআইপি ঘোষণা করে সে একটা আইন তৈরি করে। এই সমস্ত কারণেই সংবিধানটাকে নিয়ে বিতর্ক সৃষ্টি। আমরা আশা রাখি যে সমস্ত কার্যকলাপ শেখ হাসিনা স্বৈরাচার অন্যায়ভাবে সংশোধন করা যাবে, পরিবর্তন পরিমার্জন করা যাবে, এই সুযোগ নিয়ে জাতীয় আকাঙ্ক্ষাকে উল্লঙ্ঘিত করে সংবিধানকে অসম্মানিত করেছে, সংবিধানকে নিজের সংবিধানে পরিণত করেছে, সেটা অত্যন্ত গর্হিত কাজ, নিন্দনীয়, এবং এটার জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি। যার কারণে 2400 ছাত্র জনতা রক্ত দিতে হয়েছে, 30,000-এর উপরে আমার ভাইয়েরা তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারাতে হয়েছে। তার সূত্র ধরেই শাহিন ভাই আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমি আশা রাখি একটা সরকারের আরম্ভে তারা ম্যানিফেস্টোতে যে কথা ঘোষণা করেছে, সেই ঘোষণাগুলি 180 দিনের মধ্যে আংশিক বা পূর্ণাঙ্গ, কোনোটা আংশিক কোনোটা পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়ন করার একটা অঙ্গীকার নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর ম্যানিফেস্টোর প্রথম ধারাটাই ফ্যামিলি কার্ড দিয়েছেন, ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দিয়েছেন, এখন কৃষক কার্ড দিবেন, শিক্ষা কার্ড দিবেন, স্বাস্থ্য কার্ড দিবেন।